সুরাট থেকে ঢাকা ফেরার লম্বা রাস্তা জুড়ে নঈম এবং তৌফিকের সম্পর্ক খানিকটা সহজ হওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। দীর্ঘ ৩ মাসের পথ শুধু দুটো মানুষ পরস্পর পরস্পরের মুখোমুখি বসে থাকলে না চাইতেই যোগাযোগ তৈরি হয়, এবং সেই যোগাযোগ খুব একটা বলকা হয় না। নিজের ঘর ছেড়ে বিদেশ বিভুঁইয়ে পাড়ি দেওয়া মানুষ স্বভাবতই সব সময় একটা আশ্রয় খুঁজতে চায়। সেই খোঁজে সে কোনো রকম বাছ বিচার করে না। তৌফিক এবং নঈম সাহেবের সম্পর্কটাও সেই দিকেই এগোচ্ছিল। বেটা, তোমার বিতে ওয়াক্তের ব্যাপারে কিছু মনে নেই? তোমার ঘর কোথায় ছিল? তুমি কার অলাদ ছিলে? এরকম কিছু মনে নেই? এর আগে তৌফিক শুধুমাত্র খাওয়ার কথা বলেছিল। খিদে পেলে সে নঈম সাহেবকে ডেকে সেই কথা জানাতো, যদিও প্রথম দিকে সেইটুকু করতেও খুব মুশকিলে পড়েছিলেন নঈম সাহেব। প্রথম দিকে তার সন্দেহ হয়েছিল বাচ্চাটা গুঙ্গান হয়তো। নানা রকম চেষ্টা করেও তৌফিকের মুখ থেকে একটাও কথা বের করতে পারেননি তিনি। সামনে খাবার রাখা সত্ত্বেও তা ছুঁয়েও দেখছিল না তৌফিক। কিন্তু পেটের জ্বালা তো বেশিক্ষণ ঠেকিয়ে রাখা যায় না। এমনি তৌফিকের শরীর ক্রমশ ভেঙে পড়ছিল সেই পালখেরের যুদ্ধের শেষ দিন থেকে। অবশেষে শুধু খাবার জন্যই তাকে নঈম সাহেবের সঙ্গে কথা বলতে হলো। সেই কথাবার্তা আকারে আয়তনে বেড়ে উঠতে খুব একটা সময় নেয়নি। হয়তো এর আরেকটা কারণ তৌফিক এবং নঈম সাহেবের কার্যত একরকমেরই অবস্থান। দুজনেরই পরস্পরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তাদের জীবনের এক অদ্ভুত মুহূর্তে, যেখানে তারা কার্যত সব হারিয়ে ফেলেছে। তৌফিকের এই অসম বয়সের বন্ধুতার একরকম অভ্যেস আছে। তার এইটুকু জীবনে সমবয়সী বন্ধু প্রায় হয়নি বললেই চলে। তাই বোধহয় সময়ের চেয়ে একটু বেশি বড় হয়ে গেছে ও। অন্যদিকে নঈম সাহেব তৌফিকের মধ্যে নিজের হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজছিলেন। সেই খোঁজ যে খালিদ চাচার বন্ধুতার চেয়ে বেশ খানিকটা অন্যরকম, তা বুঝতে খুব বেশি সময় লাগেনি তৌফিকের। তৌফিক বলল, ইয়াদ আছে জনাব, সমস্তই ইয়াদ আছে। আপনি কি শুনতে চান বলুন? জড়তা ভেঙে নঈম সাহেবের কথার উত্তর দেয় তৌফিক। তুমি আমাকে জনাব বলাটা বন্ধ করো, বহুদিন বলছি তোমায়। ফের কি বলে ডাকবো? আপনি উমরে বড়, মর্যাদায় বড়, জানাবি তো বলতে হয় আপনাকে। ছোট্ট ছেলেটার চৌখস উত্তরে খানিকটা ঘাবড়ে যান নঈম সাহেব। এরকম কথাবার্তা থেকে ঠোস সবুত পাওয়া যায় ছেলেটা জেসে ঘরের অলাদ নয়, কিন্তু সবটা খুঁটিয়ে জানতে কেমন এক জায়গায় বাঁধে তার। হাজার হোক, ছেলেটা নঈম সাহেবকে এখনো একটা কথাও জিজ্ঞেস করেনি। ওর বোধ বুদ্ধি দেখে মনে হয় নঈম সাহেব যে ওকে দাসবাজার থেকে কিনে নিয়েছে তাও বখুবি বুঝতে পেরেছে। এরপর যদি এই খরিদারির কারণ জিজ্ঞেস করে তৌফিক, তবে বড় বিপাকে পড়ে যাবেন নঈম সাহেব। তার প্রকৃত কারণটা এইটুকু বাচ্চাকে বলে বোঝানো সম্ভব নয়, আবার তার জায়গায় অন্য কিছু বলাও চলে না। এইভাবে দুপক্ষের মধ্যেই ক্রমাগত একরকমের পর্দার আড়াল কাজ করে। কেউই অন্যজনের পুরোটা জানে না, কিন্তু তাই বলে জানার চেষ্টা ছেড়ে ছুড়ে দিয়ে বসেও নেই। দুপক্ষই সমানে অপরজনকে মেপে নেওয়ার চেষ্টা করে, অথচ সবটা সফলও হয় না। তৌফিক এবং নঈম সাহেবের মধ্যে আজকাল এই আসল পরিচয়ের বাইরে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। খুব প্রাঞ্জল সেই কথোপকথন। পালকি বাহকরা যখন বিশ্রাম নেয়, তখন তারা চারপাশে ঘুরে বেড়ায়, বিভিন্ন কথা আলোচনা করে। তৌফিক জানতে চায় তারা কোন দেশে যাচ্ছে। নঈম সাহেব উত্তর দেন, আমাদের দেশটার নাম বঙ্গাল। বড় সুন্দর দেশ, তুমি একবার গেলে আর অন্য কোথাও মন বসাতে পারবে না। क्यों? ऐसा क्या अलग है वहां पर? बेटा, अलग तो बहुत कुछ है। ওখানে সোনা মাঠে ফলে, আমরা বলি ধান। পাঞ্চির পালকের মতো মোলায়েম কাপড় তৈরি হয় ওখানে। और ওনার সাথে মোলাকাত করাবেন? আলবাত করাবো, লেকিন ওনার সাথে বাত করতে হলে তোমায় পড়াই লিখাই भी করতে হবে। তুমি পড়াই লিখাই জানো? हाँ, कुछ दूर तक जानता हूँ। बहुत बढ़िया, फिर तो हमारा काम और भी आसान हो जाएगा। তৌফিক বুঝতে পারে না ঠিক কোন কাজের কথা হচ্ছে। যদিও মুর্শিদ কুলি খান লোকটার নাম এর আগে সে শোনেনি, তবু
একটা এই রকম বড় মাপের মানুষের সঙ্গে তার মোলাকাত হবে জেনেই রোমাঞ্চ হয় তৌফিকের। তার উপস্থিত বুদ্ধি দিয়ে সে এইটুকু বুঝেছে যে চারপাশের বেশিরভাগ মানুষের মতো এই নাইমুদ্দিন লোকটা খারাপ নয়। ওর চোখে একটা অদ্ভুত করুণার ছাপ দেখতে পায় তৌফিক, যেন ওকে দুহাত বাড়িয়ে ডাকছে বুকে টেনে নেওয়ার জন্য। বাপ মা হারানো তৌফিকের মাঝে মধ্যে এই আহ্বানে সাড়া দিতে খুব ইচ্ছে হয়, কিন্তু সবটা একেবারে হয়ে ওঠে না। এত উথাল পাথালের পর বেশ খানিকটা নিশ্চিন্ত বোধ করছে তৌফিক। এর চেয়ে বেশি কিছু তার চাওয়ার ছিল না। হাজী নাইমুদ্দিন যে তাকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে না, বরং বিপদ থেকে মুক্ত করেছে, এইটুকুর জন্যই তৌফিক রোজ তাকে একবার করে ধন্যবাদ দেয়। আল্লাহর মেহেরবানি ছাড়া একে আর কি বলা যায়। হিন্দুস্তানের বড় একটা অদ্ভুত সময় ভেদ করে একটা পালকি রাস্তার মাঝ বরাবর দিয়ে চলেছে। সেই পালকির সওয়ার দুজনের সম্পর্ককে ঠিক কি করে নির্ধারণ করা যায় তা বোঝা প্রায় অসম্ভব। তবু চারপাশের বিক্ষুব্ধ অনিশ্চিত সময়ের থেকে তাদের যোগাযোগটা ভীষণ আলাদা। সেখানে অজানা অনেক কিছু আছে, পরস্পরের প্রতি বিশ্বাসও পুরোটা আছে এমনটা বলা যায় না, তবু একটা অদ্ভুত অনুভূতির জায়গা আছে। সেই অনুভূতিকে সম্বল করে আমরা গল্পের প্রায় অর্ধেক রাস্তা পেরিয়ে এলাম। তৌফিক আর নঈম সাহেবও ঢাকার কাছাকাছি এসে পড়েছেন। এখান থেকে তাদের এক সম্পূর্ণ অন্য যাত্রা শুরু হবে। সেই যাত্রায় যেমন চড়াই উতরাই আছে, তেমনই আছে খুব সহজ স্বাভাবিকভাবে এগিয়ে যাওয়া। এর শেষ কোথায় আমরা জানি না, শুধু এইটুকু জানি যে এই পথ ধরেই আমরাও আমাদের গল্পের শেষ দিকে পৌঁছব। সেই শেষ প্রান্তে আমাদের জন্য আদতে ইতিহাসের কোনো উপহার সাজানো আছে কিনা তাও এক মস্ত কৌতূহলের বিষয়। সুদূর দাক্ষিণাত্যের নিজামত থেকে আমরা প্রবেশ করতে চলেছি বাংলার স্বাধীন নবাবিতে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে এই নবাবই তখনও লড়াই চালাচ্ছে। লড়াই তো বেশি দিন চলবে না, তাও দিব্যি বোঝা যাচ্ছিল। এখন শুধু সেই মোক্ষম সময়ের অপেক্ষা, যেখানে গর্ভসন্ধি এসে উপস্থিত হবে আমাদের নায়ক তৌফিকের খোলা তরবারির সামনে। আপনারা এই দৃশ্যের জন্য তৈরি তো?